নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটু খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, ঠিক 12 মাস বাদে পরবর্তী বিধানসভার নির্বাচন। 2026 থেকে এই সময় নির্বাচনের দামামা বেজে গেছে, প্রচার সবে শুরু হয়ে গেছে, প্রবল বেগে রাজনৈতিক দলগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন। ঠিক 12 মাস, সেই সময় দাঁড়িয়ে যাদবপুর ইস্যু কতটা প্রাসঙ্গিক আজকের দিনে 12 মাস আগে। আমি বলছি যাদবপুর ইস্যু খুব ভীষণভাবে প্রয়োজন তৃণমূল এবং সিপিএমের, কিন্তু যাদবপুর ইস্যু বিজেপির কতটা প্রয়োজন আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য এলাম। বিজেপি গতকাল মাঠে নেমেছে, শুভেন্দু অধিকারী একটা লম্বা মিছিল করেছেন, যাদবপুর নিয়ে সঠিকভাবে বেশ কিছু মৌলিক প্রশ্ন তুলেছেন, সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর ইস্যুটাকে বাঁচিয়ে রাখার দায়টা কার? পরিষ্কারভাবে বলছি, তৃণমূল কংগ্রেস চাইছে যাদবপুর ইস্যুটা বেঁচে থাকুক, বামপন্থীরাও চাইছেন যাদবপুর ইস্যুটা বেঁচে থাকুক, কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে বামপন্থীদের যে অক্সিজেনটুকু দিচ্ছে তাদের ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সেটা কিন্তু যাদবপুরকে কেন্দ্র করে রিজুভিনেটেড হয়েছে, নতুন করে আবার একটা মাত্রা পেয়েছে। এটা ঘটনা অস্বীকার করতে লাভ নেই, যেটা বাস্তব সত্যি। প্রচুর অল্প বয়স্ক ছেলেমেয়ে যাদবপুরকে কেন্দ্র করে রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন, ময়দানে নেমেছেন, প্রতিবাদ করছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের প্রতিবাদ সোচ্চারিত হচ্ছে, সেটা তাদের রাজনৈতিক কর্মসূচির একটা অঙ্গ। সিপিএম সেটা চাইছে, সেটা স্বাভাবিক। ভোট ব্যাংক যখন 4 থেকে 5 থেকে 6% মধ্যে নেমে পড়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে তাদের ছাত্র ফ্রন্ট যদি এই ভূমিকাটা পালন করে, সেটা আলটিমেটলি বাড়তি অক্সিজেন দেবেন সিপিএমের মাদার বডিকে, সেটাই খুব স্বাভাবিক, প্রাসঙ্গিক। কিন্তু তৃণমূল কেন চাইছে যে যাদবপুর ইস্যুটা বেঁচে থাকুক? পরিষ্কারভাবে বলছি, তৃণমূল চাইছে যাদবপুর ইস্যুটা বেঁচে থাকুক এই কারণে যে বামপন্থীদের এই নতুন মাত্রায় জেগে ওঠাটা তৃণমূলের পক্ষে ভোটের অঙ্কে, ভোটের গণিতের হিসেবে যথেষ্ট প্রয়োজনীয়। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভোটের অঙ্কে যদি বামপন্থীরা কিছুটা এগোতে পারে, তাহলে স্বাভাবিকভাবে সেটা আখেরে লাভ হবে তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবে তৃণমূল সেটা চাইছে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন, যে ছাত্ররা যাদবপুরে ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বা ডেপুটেশন দিতে গিয়েছেন বা প্রশ্নবাণে জর্জরিত করতে চেয়েছিলেন যে বছরের পর বছর কেন কলেজ ইলেকশন, ইউনিভার্সিটি ইলেকশনগুলো করবেন না, প্রশ্নটা কি অপ্রাসঙ্গিক? দাবিটা কি অপ্রাসঙ্গিক? কিছুতেই নয়, সেটা তো যথার্থ দাবি। কিন্তু সেই যথার্থ দাবিটা ব্রাত্য বসু হ্যান্ডেল করতে চাইলেন না কেন, পারলেন না কেন? ব্রাত্য বসু যখন ওয়েব কুপার একটি সভায় যাদবপুরের মধ্যে যাচ্ছেন, তার প্রেক্ষাপটে যখন বাবুল সুপ্রিয়র ঘটনা রয়েছে, তার প্রেক্ষাপটে যখন জগদীপ ধনকরের ঘটনা রয়েছে, তার প্রেক্ষাপটে যখন শুভেন্দু অধিকারীর ঘটনা ঘটছে, যেখানে দাঁড়িয়ে বামপন্থী যুবকরা, আল্ট্রা লেফট, এক্সট্রিম লেফট, তারা রাস্তায় নেমে সাংঘাতিকভাবে বাধা দেন, বিরোধিতা করেন। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে করেছেন, জগদীপ ধনকরের ক্ষেত্রে করেছেন, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে করেছেন, আরও একাধিক ক্ষেত্রে করেছেন। তখন অ্যাডিকুয়েট প্রোটেকশন নিয়ে ব্রাত্য বসু যাননি কেন? এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছিল অনেকদিন আগে। কেন ব্রাত্য বসুকে অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি, সাদা পোশাকের পুলিশ প্রোটেকশনটা দেওয়া হয়নি? আসলে তৃণমূল কংগ্রেস চেয়েছিল একটা অশান্তি হোক, একটা গণ্ডগোল হোক। আর এই অশান্তিটা হলে, এই গণ্ডগোলটা হলে দুটো লাভ। একটা হচ্ছে, যাদবপুরের মতো বেসিক্যালি বাম ডমিনেটেড বা আল্ট্রা লেফট ডমিনেটেড এরিয়াতে তৃণমূলের পক্ষে একটু বিচরণ করার সুবিধা হবে, সেটা তৃণমূল বহুদিন ধরে চাইছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে বামপন্থীরা যদি একটু গা ঝাড়া দিয়ে ওঠে, তাহলে ভোটের অঙ্কে, যে কথাটা এর আগেই বলছিলাম, সেটাতে আলটিমেটলি তৃণমূলের ভোটের অঙ্কে একটা লাভ। এই দুটো লাভের হিসেব করেই আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন তৃণমূল কংগ্রেস এখন যে অবস্থানটা নিয়েছে। রণংদেহী মূর্তি নিয়েছেন, 30 সেকেন্ডে দেখে নেবো, 1 মিনিটে দেখে নেবো, 15 সেকেন্ডে দেখে নেবো, 2 মিনিটের মধ্যে দেখে নেবো। এক পর এক বাইরে থেকে নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। রাজ চক্রবর্তী কোথাকার কে তৃণমূল কংগ্রেস নেতা, তিনিও বলছেন 2 মিনিটে আমরা সাফাই করে দেবো। মদন মিত্র তো আছেন, রসে বসে আছেন, রসে বসে কথা বলেন, যে কোনো মুহূর্তে আমরা যাদবপুরের মধ্যে ঢুকে পড়তে পারি। এই যে একটা দেখে নেবো ভাব, সৌগত রায়ের থেকে শুরু করে কে না বিবৃতি দিচ্ছেন, সবাই, সায়নী ঘোষ তিনিও বিবৃতি দিচ্ছেন যাদবপুর নিয়ে। কিন্তু বাস্তবে করছেনটা কি? বাস্তবে কি করছেন? গতকাল আমরা দেখলাম, গত পরশু দেখলাম, আপনারা জানেন যে সৃজন ভট্টাচার্য, বাম যুব নেতা সৃজন ভট্টাচার্যকে পুলিশ ডেকে পাঠিয়েছিল। সেখানে ডেকে পাঠিয়ে সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করেছেন যে আপনি কোন দল করেন। মনোজ ভার্মার পুলিশ তারা জিজ্ঞেস করেছেন আপনি কোন দল করেন। আচ্ছা, সৃজন ভট্টাচার্য খুব পরিচিত বামপন্থী মুখ, সবাই চেনেন, টিভিতে তার মুখ দেখা যায়, তার কথা শোনা যায়, খুব অল্প বয়স, হাসি মুখে কথা বলেন, সবাই চেনেন। একমাত্র মনোজ ভার্মার পুলিশ চেনেন না। মনোজ ভার্মার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের নামে 1.5 ঘন্টা বসিয়ে রেখে জিজ্ঞেস করেছেন আপনি কোন দল করেন। কি বলবেন আজকে মনোজ ভার্মাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কোন রাজ্যের পুলিশ কমিশনার,
তাঁর যেমন বিড়ম্বনা হবে সৃজনেরও নিশ্চিতভাবে সেই বিড়ম্বনটা হয়েছে। কিন্তু এটা কেন করছেন তার কারণ আদালতের প্রেশার। একদিকে আদালতের প্রেশার, তার জন্য এফআইআরগুলো করতে হয়েছে। মনোজ ভার্মা বলেছেন আদালতকে রিপোর্ট দিতে হবে, আমাদের তো কিছু করতে হবে। সময়টা নষ্ট করছেন কেন মনোজ ভার্মা, সে প্রশ্নে আসছে। কিন্তু তার আগেও বলি যে ঠিক ভুলের প্রশ্নে আসছিলাম যে বিজেপির পক্ষে এখন ইস্যুটাকে মূল যে জায়গায় নিয়ে যাওয়া দরকার সেটা অনেক বেশি অন্যতর জায়গা। আমি আজকে একটু ছোট্ট করে রেফারেন্স দেবো। আচ্ছা বলুন তো, এই ব্রাত্য বসু বলে লোকটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কতটা ক্ষতি করেছে? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় নোটেড চোর, এই নিয়ে কোনো অসুবিধে নেই। পার্থ চট্টোপাধ্যায়কে চুরি করানো হয়েছে, নবান্নের মমতা চুরি করিয়েছেন ওকে দিয়ে, এই নিয়ে কোনো দ্বিধা নেই, সবাই জানেন, সবাই সহমত। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পোস্ট পার্থ চট্টোপাধ্যায় এপিসোডে ব্রাত্য বসুকে দিয়ে শিক্ষা ব্যবস্থার কতটা তছনছ করেছে। আমি টুকরো দুটো তিনটে ঘটনা বলবো। এই গৌতম পাল নামক যুবকটিকে, আমি যুবকই বলি, তৃণমূল কংগ্রেস নেতা, তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। প্রতিদিন যখনই মুখ খোলেন এমন কিছু বলেন যেটাতে বিড়ম্বনা বাড়ে সরকারের, এবং অবশ্যই মিথ্যে কথা বলেন। স্টেটে দিনের পর দিন পরীক্ষা ব্যবস্থা নিয়ে যে যা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ব্যাপারে কথা বলেন, প্রত্যেক দিন নিয়ম করে মিথ্যে কথা বলেন। ডক্টর সিদ্ধার্থ মজুমদার 9, 10, 11, 12 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একজন শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে কিভাবে সরকারকে বিড়ম্বনায় ফেলেন নতুন করে বলার দরকার নেই, সবাই জানে। দুজন মানুষকে বসিয়েছেন ব্রাত্য বসু। সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে একই কলেজে অধ্যাপনা করতেন, আর গৌতম পাল তার পূর্ব পরিচিত সার্কিটের লোক। এই লোকগুলোকে দিয়ে এন্টায়ার প্রাথমিক শিক্ষা সংসদ, উচ্চ শিক্ষা সংসদ, প্রত্যেকটা ক্ষেত্রের 12টা বাজাচ্ছেন ব্রাত্য বসু, এবং কনসাসলি করছেন। এটাই খুব মারাত্মক। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার 12টা, আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় যা 12টা বাজিয়েছেন, চাকরি চুরি, চাকরি দুর্নীতি, টাকা দিয়ে চাকরি, ফাঁকা খাতা দিয়ে চাকরি, র্যাঙ্ক জাম্প করে চাকরি, ওয়েমারে জালিয়াতি করে চাকরি, মানিক ভট্টাচার্য, পার্থ, কল্যাণময় গাঙ্গুলি, সুবিদেশ ভট্টাচার্য একভাবে পড়েছেন। কিন্তু তার পরবর্তীকালে মানুষের এক্সপেকটেশনটা কি ছিল যে ব্রাত্য বসু শিক্ষিত লোক, অধ্যাপক লোক, অভিনয় জগতের লোক, তিনি অন্তত এসে অন্তত আমূল পরিবর্তনটা করবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে মাথা তো মমতা বন্দ্যোপাধ্যায়, মাথা তো তৃণমূল কংগ্রেস, আর তার সঙ্গে দোষও রয়েছেন ব্রাত্য বসু। কীভাবে 12টাটা বাজিয়েছেন ভাবুন তো। আমি সেদিনকে একটা দেখছিলাম, 180 জন ছাত্র নিয়ে একটা স্কুল চলছে, একজন টিচার, তারা চাইছেন শিক্ষক দিচ্ছে না। 100 স্কুল না, হাজার স্কুল, শিক্ষক নেই, ছাত্র রয়েছে। কিভাবে পড়াশোনা চলছে, কিভাবে কেউ ভেবে দেখেছেন? 4 লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে কমে গেল, একটা সরকারের কোনো ভাবনা চিন্তা দেখেছেন? ব্রাত্য বসু কোনো ভাবনা চিন্তা দেখেছেন? প্রত্যেকটা স্কুলে কন্ট্রাকচুয়াল লোককে দিয়ে 2000 টাকা 2500 টাকা শিক্ষককে দিয়ে আপনার শিক্ষকতা করানো হচ্ছে। আপনি বলুন তো, একটা স্কুলে 2000 টাকা 2500 টাকার শিক্ষক কিভাবে আপনার ছেলে মেয়েকে পড়াবে? ব্রাত্য বসু জানেন না? আলবাত জানেন। স্কুল লেভেলে দুর্নীতি তো মানে ইনস্টিটিউশনাল দুর্নীতি, এর জন্য প্র্যাকটিক্যালি নোবেল পুরস্কার পাওয়া উচিত, ব্রাত্য বসুরই নোবেল পুরস্কার পাওয়া উচিত। এই লোকটি বিরুদ্ধে যেভাবে কথা বলা দরকার, যে শিক্ষার 12টাটা যেভাবে বাজাচ্ছেন, সেটা একটা দিক। আর দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে মারাত্মক, সেটা হচ্ছে কলেজগুলোকে কেন্দ্র করে যে করাপশন, কেউ ভেবে দেখেছেন? যে কারণে ছেলেগুলো ব্রাত্য বসুর গাড়ির ওপর চটি ছুঁড়ে মারলো, বা গাড়ির ওপর উঠে বসলো, বা ব্রাত্য বসুকে ডেপুটেশন দিতে গেল, কারণটা কি ছিল? প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন কেন হবে না? বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে না? বছরের পর বছর বিশ্ববিদ্যালয় কলেজগুলো নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুরা আটকে রেখেছেন কেন? কিসের জন্য? কারণটা খুব পরিষ্কার, যে সেইখানে তৃণমূলের আধিপত্য বিস্তার করা, এবং সেইখান থেকে চুরিটাকে ইনস্টিটিউশনালাইজ করা, মানে চুরিটাকে একদম সার্বজনীন করে ফেলা। একটা সরস্বতী পুজো করতে গেলে কলেজ ফান্ড থেকে যে টাকাটা ছাত্র নেতারা নিচ্ছেন তার কোনো হিসেব দেন না, জাল সার্টিফিকেট দেন, ফলস কাগজপত্র দেন। একটা অ্যানুয়াল ফেস্ট, কলেজের যে মূল ফান্ড, অভিভাবকদের কাছ থেকে যে টাকাটা বছরের শুরুতে তোলা হয়, সেই টাকাটা তার কোনো ঠিকঠাক হিসেব নেই, সেখানেও চুরি যাচ্ছে। এটা গেলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কলেজ কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মচারীদের দিয়ে আরেক ধরনের চুরি কলেজের ভেতরে হচ্ছে। ব্রাত্য বসু জানেন না? সব জানেন, করছেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা আছে। ব্রাত্য বসু 2012 সালে যখন 2011 সালে যখন প্রথম শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনার মনে আছে? তারপর শিক্ষামন্ত্রক থেকে ব্রাত্য বসুকে সরানো হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়কে সেই জায়গাটা দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? তার কারণ হচ্ছে ব্রাত্য বসু সেই সময় বলেছেন অনলাইন অ্যাডমিশনের ব্যবস্থা করব। আর ঠিক তারপরেই রাতারাতি ব্রাত্য বসুর চাকরিটা যায় শিক্ষামন্ত্রক থেকে। তার কারণ করে কমে খাওয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা বুঝতে পারেন যে এখান থেকে তো টাকা তোলা যাবে না। দিদির কাছে রিপোর্টেড হয়, দিদির সঙ্গে সঙ্গে বলে এই ব্রাত্য সরো, পার্থ ঢোকো, এবং পার্থকে ঢুকিয়ে তারপরে চাকরি থেকে টাকা তোলানো। সেটা তো গেল একটা দিক।
আমি যেটাতে আসছিলাম যে কলেজগুলো, সমস্ত কলেজ ইউনিয়নগুলোকে করাপশনের রুট করে ফেলা হয়েছে। একটা সামান্য সরস্বতী পুজোতে চুরি, একটা পিকনিকের চুরি, একটা অ্যানুয়াল ফেস্ট, অ্যানুয়াল সোশ্যাল সেখানে চুরি, আর সেইখানে আপনি ইলেকশনগুলো করছেন না। একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পদ্ধতি তো থাকা দরকার কলেজগুলোর ভেতরে, কিচ্ছু নেই, কোনো কলেজের ভেতরে নেই। অথচ ইউনিয়ন আছে, কাদের ইউনিয়ন? তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি করে তারা ঢুকে বসে রয়েছে। ফলত আলটিমেটলি কি হচ্ছে, সাধারণ মানুষের টাকাটা কিন্তু ওইখান দিয়ে আরেক ধরনের চুরি হচ্ছে। যোগেশ চৌধুরী কলেজে কিছুদিন আগে যে অভিজ্ঞতা আপনারা দেখেছেন একটা সরস্বতী পুজোকে কেন্দ্র, আমি বারবার বহু কলেজের অধ্যাপকের সঙ্গে কথা বলে বুঝেছি। চিত্তরঞ্জন কলেজের ঘটনাটা আপনাদের মনে আছে, যেখানে বিবেক গুপ্ত, তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, জোড়াসাঁকোর সম্মত বিধায়ক, তিনি সভাপতি ছিলেন। তিনি বলছেন টাকা দেওয়া হয়, টাকার হিসেব দেওয়া হয় না। আমি বহু কলেজের অধ্যাপকের সঙ্গে কথা বলে, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে দেখেছি যে বিলগুলো দেওয়া হয়, বিলগুলোকে ফলস বিল হচ্ছে, অর্থাৎ ওখান থেকে টাকা উপার্জনের জায়গা। কে করে রেখেছেন? ব্রাত্য বসু করে রেখেছেন। আলটিমেট রেসপন্সিবিলিটি মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশেই করেছেন। কিন্তু কেন ব্রাত্য বসু করবেন? কেন বলতে পারেন না এটা দিদি আমাকে দিয়ে হবে না, আপনি শিক্ষামন্ত্রক থেকে আমাকে সরিয়ে দিন, একটু মান মর্যাদা ইজ্জত সম্মান নিয়ে সরে যান না, অসুবিধা কোথায় আছে? আমি বলছি বিজেপির এই জায়গায় ফোকাসটাতে ঢোকা দরকার। শুধু যাদবপুর নিয়ে পড়ে থাকলে হবে না, সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোকে পরিচ্ছন্ন করতে হবে, প্রত্যেকটা কলেজে নির্বাচন সুনিশ্চিত করতে হবে, প্রত্যেকটা কলেজের ইন্টারনাল অডিটের ব্যাপারে মাথা ঘামাতে হবে, রাজনৈতিক দলগুলোকে মাথা ঘামাতে হবে, এরিয়া ওয়াইজ মাথা ঘামাতে হবে। আমি ছোট্ট একটা রেফারেন্স আজকে আমি দেবো, এই কলেজগুলোর 12টা কীভাবে বাজানো হচ্ছে। কলেজ নিয়ে তো আমরা আলোচনা করি না, শিক্ষা দুর্নীতি, স্কুল দুর্নীতি নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনার সমস্ত টক শোগুলোতে হয়ে যায়। কলেজে দেখবেন কলেজের চাকরি দুর্নীতি নিয়ে বেশি আলোচনা হয় না, কেন সেখানে চাকরি দুর্নীতি ধরা পড়ার জায়গাটা খুব প্রোটেক্টেড। দুর্নীতি হয় না কি? অবভিয়াসলি হয়, কিন্তু সেটা এমনভাবে করা হয় যে এমনভাবে সিস্টেমটা আছে সেখানে আপনি চট করে ঢুকতে পারবেন না। কিন্তু কলেজগুলোর 12টা কীভাবে বাজানো হচ্ছে আমি একটা হার্ড স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে পেশ করবো। এগুলো জেনে রাখা দরকার, বাংলার মানুষের জেনে রাখা দরকার। আপনারা জানেন কলেজগুলোর মধ্যে স্থায়ী টিচার, যেমন স্কুলে আছে না স্থায়ী টিচার আর কন্ট্রাকচুয়াল টিচার, 2000 টাকা 2500 টাকার কন্ট্রাকচুয়াল টিচার দিয়ে স্কুলগুলো চালানো হয়। কলেজগুলোর ভেতরে স্টেট এডেড টিচার রাখা হয়। স্টেট এডেড টিচার কারা? পূর্ণাঙ্গ সময় তারা শিক্ষক নয়। এই স্টেট এডেড টিচারের মধ্যে আবার দুটো ক্যাটাগরি টিচার আছে। একটা কোয়ালিটির ক্লাসের টিচার আছে, বেশ কিছু ভালো টিচার এদের মধ্যে আছে, আর আরেকটা হচ্ছে কালুর দাদা পাঁচুর দিদি, তারা স্টেট এডেড টিচার হয়ে ঢুকে বসে আছেন নানান সোর্সে, কলেজের গভর্নিং বডিকে ধরে টরে ভেতরে ঢুকে বসে আছেন। দুটো শ্রেণী, আমি আবার বলছি, স্টেট এডেড টিচার যারা কলেজের মধ্যে আছেন তারা সবাই খারাপ না। একটা শ্রেণী যথেষ্ট কোয়ালিটির টিচার আছেন, আর আরেকটা শ্রেণীর আছেন যে যারা ওই রেফারেন্সের চাকরি পাওয়া, তৃণমূল কংগ্রেসের কোটায় চাকরি পাওয়া। আমি চিনি এমন একজন টিচারকে যিনি দিনের বেলা কলেজ করেন, রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের ঠেকে বসে তোলাবাজি করেন। বহু 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 আপনি পাড়ায় খোঁজ করলেই পেয়ে যাবেন, এরকম কলেজগুলোর টিচার এরকম আছে। এবার এদের দিয়ে আপনার ছেলে যখন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছেন, আপনার ছেলে তো ভালো রেজাল্ট করেছেন, কোনো একটা কলেজে অনার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনি ভাবুন তো সেই শিক্ষকের হাতে আপনার ছেলে পড়ে যাচ্ছে। এবং করছে কে? ব্রাত্য বসুর দপ্তর। কীভাবে করছে আপনি একটু স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিই। আমি দেখছিলাম সুরেন্দ্রনাথ কলেজ, আপনারা জানেন শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজে 58 জন পূর্ণ সময়ের শিক্ষক আছেন, 58 জন পূর্ণ সময়ের টিচার আছেন। আর সেখানে স্যাক্ট ও গেস্ট টিচার আছেন 62 জন। ভাবতে পারেন, মানে যতজন পূর্ণ সময়ের শিক্ষক তার থেকে বেশি স্যাক্ট ও গেস্ট টিচার 62 জন। অর্থাৎ যে রিকোয়ারমেন্টটা আছে সেখানে পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না? কে জবাব দেবে বলুন তো? আমি বলছি, আমি এই প্রশ্নগুলো করছি আজকে আপনাদের কাছে। 2001 হিসেব, মানে স্ট্যাটিস্টিক্স বলছে 2001-2 থেকে ও তারপর চালু হওয়া স্ট্যাটিস্টিক্স, বায়োকেমিস্ট্রি, সাইকোলজি, ভূগোল, জার্নালিজম, সোশিওলজি, কোনো পোস্টই নেই সুরেন্দ্রনাথ কলেজে। ফলে পূর্ণ সময় শিক্ষক শিক্ষিকাও নেই। অর্থাৎ পোস্টের জন্য যে অ্যাপ্রুভালটা সেটা সরকার করেনি। কেন করেনি ব্রাত্য বসু বলুন তো? আশুতোষ কলেজে আসি, চলুন, দক্ষিণের আশুতোষ কলেজ, বিখ্যাত কলেজ আপনারা জানেন, সেখানে 122 জন পূর্ণ সময়ের শিক্ষক আর 80 জন স্যাক টিচার। 80 জন স্যাক টিচারদের মাইনেটা অনেক কম। পূর্ণ সময়ের শিক্ষকদের যে মাইনে দেওয়া হয়, স্যাক টিচারদের অনেক বেশি, অনেক কম মাইনে দেওয়া হয়। সামান্য স্ল্যাব আছে, মানে সেটা ধর্তব্যের মধ্যে নয় এমন। ফলে সেইখানে সংখ্যা হচ্ছে 80 জন, 122 জন, যেখানে লাগবে 200 জন মতো শিক্ষক আশুতোষ কলেজে, সেখানে 122 জন হচ্ছে পূর্ণ সময়, 80 জন হচ্ছে স্যাক টিচার। এবং সেখানে মাস্টার কম্পিউটার সায়েন্স, ভূগোল, জিওলজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ
সমস্ত এই স্যাক টিচাররাই পড়াচ্ছেন। আমি এবার আরেকটাতে বলি, হাওড়া বিজয়কৃষ্ণ কলেজ, হাওড়া বিজয়কৃষ্ণ কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, 79 জন স্থায়ী শিক্ষক, 79 জন স্থায়ী শিক্ষক আছেন, আর স্যাকটের সংখ্যা হচ্ছে 42। সেখানে কম্পিউটার সায়েন্স, মাইক্রোবায়োলজি, জার্নালিজম কোনো শিক্ষকই নেই, পার্মানেন্ট শিক্ষক নেই। সরকারের সে পদগুলো ভর্তি করা দরকার, অ্যাপ্রুভ করা দরকার। কলেজগুলো থেকে লিখে পাঠানো হয়, অ্যাপ্রুভাল দেওয়া হয় না, টাকা মাচানো হচ্ছে সরকারের। ডায়মন্ড হারবার চলুন, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ, 62 জন পূর্ণ সময়ের শিক্ষক, কান খুলে শুনুন, 62 জন পূর্ণ সময়ের শিক্ষক, আর স্যাক্ট হচ্ছেন 40 জন। কীভাবে কলেজগুলোর 12টা বাজাচ্ছেন একটু ভাবতে পারছেন? আমি এই প্রসঙ্গে সুরেন্দ্রনাথ কলেজের যিনি অধ্যক্ষ ইন্দ্রনীল কর, আমি তাঁর একটা মন্তব্য আপনাদের পড়ে শোনাবো, যেখানে বলছেন বছরের পর বছর ধরে নতুন চালু হওয়া বিষয় পদ তৈরির জন্য আবেদন করা হচ্ছে। বছরের পর বছর নতুন চালু হওয়া বিষয়গুলোতে পদ তৈরি করার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু তা খারিজ করে দেওয়া হচ্ছে। এখন স্যাক ছাড়া চলবে কি করে? পূর্ণ সময়ের শিক্ষক পদের জন্য আবেদন করা হচ্ছে, সেটা রিজেক্টেড হয়েছে। কারা রিজেক্ট করছে? শিক্ষা দপ্তর, বিকাশ ভবন, নবান্ন। দরকার নেই রিক্রুট করে, কম টাকায় চালাও। মানে আপনি পুলিশ যেমন কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ওসি এইসব লেভেলের পরে যেমন যে ভ্যাকেন্সিটা রয়েছে, বিস্তীর্ণ ভ্যাকেন্সি রয়েছে একটা একটা থানার মধ্যে, সেইখানে সেই জায়গাগুলোকে পূরণ করা হয় কীভাবে? সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে চালানো হচ্ছে, কাজ চালানো হচ্ছে। সমস্ত সরকারি অফিসগুলোতে পার্মানেন্ট পোস্ট প্রায় নেই, মানে ফুরিয়ে এসছে, মানে রিটায়ার করতে 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 এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যেখানে অফিসগুলো চলে, সমস্ত কন্ট্রাকচুয়াল লোক ঢোকানো হচ্ছে, তৃণমূলের কোটায় লোক ঢোকানো হচ্ছে। আলটিমেটলি 12টা বাজছে সরকারি অফিসগুলোর। সরকারি অফিসের 12টা বাজা এক জিনিস, একটা থানা, একটা পুলিশের 12টা বাজা এক জিনিস। আপনার কলেজগুলো যদি 12টা বাজে, আপনি কোথায় গিয়ে পৌঁছবেন একটু ভেবে দেখেছেন? আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি আপনাদের কাছে এই কারণে যে ব্রাত্য বসু যেভাবে 12টা বাজাচ্ছেন, শিক্ষা ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে বাজাচ্ছেন, সেইটার ব্যাপারে কেন, কিসের জন্য আমি বলছি, সেইটার ব্যাপারে কেন বিজেপি মাথা ঘামাবে না? প্রত্যেকটা কলেজ ধরে ধরে, ডেটা ধরে, স্ট্যাটিস্টিক্স ধরে কেন অভিভাবকদের বোঝাবেন না, সাধারণ মানুষকে বোঝাবেন না? যেরকম এই কলেজগুলোতে এতজন পার্মানেন্ট টিচার থাকা দরকার নেই। কলেজগুলোতে ইউনিয়ন ইলেকশন, কলেজ ইলেকশন হচ্ছে না, এইভাবে টাকা চুরি যাচ্ছে। কলেজগুলোতে একটার পর একটা কলেজে যেখানে দাঁড়িয়ে, মানে আমি বলছি কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে স্টাফ রিক্রুট করে কলেজের কর্মচারী লেভেলগুলোকে চালানো হচ্ছে। একটু ভালো করে ভেবে দেখুন তো যে সেই কলেজগুলোর কি 12টা বাজছে এবং সেখান থেকে কী প্রভূত পরিমাণ টাকা চুরি যাচ্ছে। কেউ আমরা হিসেব রেখেছি? কখনো এটা নিয়ে আমরা কেউ কোনো কথা বলছি? আমি বলছি যাদবপুর ইস্যুটা একটা পলিটিক্যাল ইস্যু, এটা ঘটনা অস্বীকার করে লাভ নেই। এটা চাইছে তৃণমূল বেঁচে থাক, বেঁচে থাকলে বামপন্থীদের সঙ্গে একটা টক্করের লড়াই হবে, বামপন্থীরা কিছুটা ভোট কাটাকাটি করবে এবং সেই ভোট কাটাকাটি করলে আলটিমেটলি আমাদের একটা লাভ হবে, তৃণমূল কংগ্রেসের একটু লাভ হবে। এই অঙ্কটা তৃণমূল কংগ্রেস করছে। বামপন্থীরা তাদের সঙ্গত কারণে, তাদের যেহেতু ওখানে একটা ভোট ব্যাংক, মানে তাদের একটা সলিড বেস আছে ছাত্রফ্রন্টে, তাঁরা একটা লড়াই করছেন, আলট্রা লেফটের সঙ্গে নিয়ে লড়াই করছেন। কিন্তু বিপক্ষে যারা রয়েছে বিজেপির লড়াইটা তো দুটো হওয়া উচিত। একটা লড়াই ঠিক লড়ছে বিজেপি, সেটা হচ্ছে গাঁজা মুক্ত, নেশা মুক্ত একটা পরিচ্ছন্ন পরিবেশের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিজেপির এই দাবিটা যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু তারপরেরটা, আজকে এন্টায়ার সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার কীভাবে 12টা বাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুরা, সেটা নিয়ে বিজেপি কেন লোকাল বেসে ভোকাল হচ্ছে না? 12 মাস বাকি ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থার 12টাটা কী পরিমাণে বাজিয়েছেন, শ্বেতপত্র তৈরি করুন, প্রকাশ করুন, প্রচার করুন, মানুষের কাছে যান। আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিলাম, বিজেপির উচিত না এই তথ্যগুলোকে নিয়ে মানুষের কাছে যাওয়া, প্রশ্ন তোলা, কথা বলা? এই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যেক দিন একটা করে প্রেস কনফারেন্স মুরলীধর সেন লেন কিংবা তাদের সল্টলেকের অফিস থেকে বসে প্রেস কনফারেন্স করা উচিত না? 10টা করে কলেজের স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিচ্ছি, কীভাবে দেখুন এই ব্রাত্য বসুকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার 12টাটা বাজাচ্ছে। আপনি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে মেডিকেল কলেজগুলোতে ফেস্টের নামে 2 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, আমার আপনার ট্যাক্সের দেওয়া টাকা। একবারও ভেবে দেখেছেন এই টাকাটা কীভাবে খরচা হবে, কারা খরচা করবে? কলেজ ইউনিয়ন তো নেই, কোনো ইউনিয়নের ইলেকশন হয়তো, মেডিকেল কলেজগুলোতে ইউনিয়নের ইলেকশন নেই, টাকাটা খরচা করবে কোথায়? তৃণমূলের নেতারা, অভিক বিরূপাক্ষর বাহিনী খরচা করবে। অর্থাৎ তাদের টাকা দিয়ে উজ্জীবিত করে দাও। এবার তারা সেই টাকার দাপট দেখিয়ে যা করে করুক, নেশাভাঙ করুক, যা করে করুক। এইগুলো নিয়ে তো বিজেপির সোচ্চার হওয়া উচিত। প্রত্যেকটা কলেজে ইউনিয়ন ইলেকশন করতে হবে, প্রত্যেকটা কলেজে পার্মানেন্ট স্টাফ রিক্রুট করতে হবে।
আমি যখন অভয়া হত্যাকাণ্ড হয়েছিল না, যখন ডাক্তাররা আন্দোলন করেছিলেন, আমি এই কথাটাই বারবার করে আপনাদের সামনে বলেছিলাম যে সমস্ত রাজনৈতিক দলগুলোর উচিত হসপিটালগুলোতে ভ্যাকেন্সি কী আছে সেটা নিয়ে লড়াই শুরু করা। আমরা যতবার উচ্চারণ করেছি যে সমস্ত হসপিটালগুলোর মধ্যে ডাক্তার নেই, গ্রুপ ডি স্টাফ নেই, বিভিন্ন টেকনিশিয়ান নেই, বারবার করে আপনাদের সামনে এনেছি। পরবর্তীকালে বেরোলে কি 52,000 রিক্রুটমেন্ট নেই সমস্ত সরকারি হসপিটালগুলোতে, যা রিক্রুটমেন্ট আগের হিসেব অনুযায়ী 18,000 গ্রুপ ডি স্টাফ নেই, কর্মবন্ধু লোক নেই। বাচ্চার অভিভাবককে দিয়ে বমি পরিষ্কার করাতে হয় সেখানে। কেন রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে না? কেন বিজেপি এটা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? প্রধান বিরোধী দল তো তার। আমি বলছি যাদবপুর নিয়ে একটা বক্তব্য বিজেপির যথেষ্ট ঠিক, যে গাঁজা মুক্ত, নেশা মুক্ত, পরিচ্ছন্ন পরিবেশের শিক্ষাঙ্গন তৈরি হোক। সারা পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন তৈরি, পশ্চিমবঙ্গে আর কিছু বেঁচে নেই। শিল্প গেছে, ব্যবসা গেছে, কর্মসংস্থান গেছে, চাকরি গেছে, শিক্ষার একটা উৎকর্ষ ছিল, সেটাও যদি ধ্বংস হয়ে যায়, কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরিবেশ নিয়ে বিজেপি কথা বলবে না? কেন 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 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সে বান্টি বাবলির সেই ইতিহাস আপনাদের তো মনে আছে নিশ্চয়ই, এখনো চলছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা কলেজের মধ্যে এই পরিস্থিতি চলছে। কলেজের ইউনিয়ন রুমগুলোতে কি হয়? রাত্রি 12টা পর্যন্ত কলেজে ইউনিয়ন রুম খোলা থাকে কেন? কি করা হয় সেখানে? কেন রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে প্রশ্ন করবে না? আর অবশ্যই যাকে দিয়ে এই অনিষ্টটা সাধন হচ্ছে সেটা হচ্ছে ব্রাত্য বসু। আমি বলছি, এ লোকটা পারলে অনেক কিছু করতে পারত, শিক্ষিত লোক, পড়াশোনা জানা লোক, বুদ্ধিমান লোক, কিন্তু ওয়েস্টেড ট্যালেন্ট বলবো না, ইচ্ছাকৃতভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব খারাপ কাজের সঙ্গী হয়েছেন। 12টা বাজিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরে, গৌতম পালকে দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ নষ্ট করছেন, সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে উচ্চশিক্ষা সংসদ নষ্ট করছেন, নিজে বিকাশ ভবনে বসে শিক্ষা দপ্তরটাকে নষ্ট করছেন। কলেজগুলোতে রিক্রুটমেন্ট নেই, স্কুলগুলোতে রিক্রুটমেন্ট নেই, কোনো ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট নেই। প্রতি বছর টেট পরীক্ষা হবে বলে মানুষকে অ্যাসুরেন্স দিয়েছিলেন, আবার পরবর্তীকালে বলেছেন এটা কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর পরীক্ষা দিতে হবে। আবার গৌতম পালকে দিয়ে বলিয়েছেন হ্যাঁ প্রতি বছর টেট পরীক্ষা হবে, তারপরে বলেছেন না করা যাবে না। আবার তারপরে কি কোর্টের দিকে আঙুল তুলে দিয়েছেন যে কোর্টের জন্য নাকি রিক্রুটমেন্ট করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ব্রাত্য বসুরাও বলছেন। আমি বলছি এই লোকটাকে তাড়ানো দরকার শিক্ষা দপ্তর থেকে, এইটা দাবি হওয়া উচিত। ওই গাড়ি চাপাতে একটি ছেলে আহত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে, সেইটার জন্য ব্রাত্য বসুর গ্রেফতারি নয়। ব্রাত্য বসুর গ্রেফতারিটা দরকার কেন জানেন? পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার 12টা নয়, রাত 2টো বাজিয়ে দিয়েছেন এই মানুষটা, তাড়ানো দরকার। আমি বলছি, বিজেপিকে বলছি এই জায়গাটা একটু ফোকাসটা করুন। শুধু যাদবপুর নিয়ে পড়ে থাকবে না, যাদবপুরের বাইরেও একটা বৃহত্তর যাদবপুর সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটির ভেতরে, প্রত্যেকটা স্কুলের ভেতরে কি চলছে একটু লক্ষ্য করুন, একটু খেয়াল করুন। হাতে মাত্র 12টা মাস, নির্বাচন আসতে দেখতে দেখতে নির্বাচন চলে আসবে 2026-এ। তার আগে আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষা ব্যবস্থারও দাবিটা তুলুন, এখন থেকে তুলুন, তথ্য দিয়ে তুলুন। যদি তথ্য দরকার বলবেন, আমার কাছে বলবেন, আমি আপনাদের তথ্য দিয়ে হেল্প করবো, কিন্তু লড়াইটা জারি রাখুন।